এটা হলো সারহান ভাই, মানে ওই যন্ত্র মানবটার রুম। ভুলেও এদিকে আসবে না, বুঝেছো? আসলেই শেষ। অরিত্রিকা কারো সারা শব্দ না পেয়ে কথা থামিয়ে পেছনের দিকে তাকালো, দেখলো কেউ নেই। এরা আবার কোথায় গেল? না বলে চলে যাওয়ার কোনো মানে হয়? বলে গেলেই তো পারতো। সে সারহানের দরজার দিকে তাকাতেই দেখতে পেল সারহান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। দরজা আধো খোলা। নিশ্চয়ই এই কারণেই দুটো তাকে বাঘের সামনে রেখে পালিয়েছে। সে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি সারহান দরজার সামনে দাঁড়িয়েছিল। অরিত্রিকা নিজের কাজে নিজেই বিরক্ত হলো। সারহান অরিত্রিকাকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল। আমার রুমের সামনে এসে কি বলছিলি? অরিত্রিকা সারহানের উত্তর দিতে যাবে এমন সময় সারহানের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। সে চিল্লাতে গিয়েও চিল্লালো না, গলার রোধ করে রাখলো। অরিত্রিকা আর দেরি না করে তক্ষুনি দু হাতে চোখ ঢেকে নিল। এসব কি দেখলো সে? সারহান অরিত্রিকাকে এমন করতে দেখে রুষ্ট হয়ে বলল। এমন উদ্ভট আচরণ করছিস কেন? অরিত্রিকা নাক মুখ কুঁচকে বলল। ছি সারহান ভাই, আপনি এই অবস্থায় একটা মেয়ের সামনে আসতে পারলেন? আপনার লজ্জা করলো না? আমার মতো বাচ্চা মেয়ে এগুলো দেখলে কি ভাববে বলুন তো? সারহান না বুঝে বলল। কি অবস্থায় এসেছি? অরিত্রিকা একটু ছাড়ি দিয়ে বলল। এই যে অর্ধনগ্ন অবতারে যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন, লজ্জা লাগছে না আপনার? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বলল। না, লাগছে না। এমন ভাব করছিস মনে হচ্ছে। থাক, আর বললাম না। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল। নির্লজ্জ পুরুষ মানুষ আপনি, তাই তো লজ্জার শরমের মাথা খেয়ে বসে আছেন। লজ্জা নারীদের ভূষণ, পুরুষদের নয়, বলেই সারহান দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে অরিত্রিকা চোখ থেকে হাত নামিয়ে ফেলল। এই মানুষটা যে নির্লজ্জ আছে তার প্রমাণও পেল সে। আর কত কি যে দেখবে সে। বারবার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়, তাও আবার সারহানের কারণেই অসহ্যকর বিষয় একটা। আর একটু হলে হৃৎপিণ্ড বাহিরে চলে আসতো। এখনও ঘোড়ার মতো লাফাচ্ছে মনে হচ্ছে। শুনলাম নিশাতের বাবাকে বলছো অরিত্রিকার বিয়ে নিশাতের সাথে দিবে না, এটা কি সত্যি? আরশাদ সাহেব আর আজমল সাহেব সন্ধ্যের কিছুটা পর ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছিলেন। এমন সময় আরশাদ সাহেব আজমল সাহেবের থেকে জানতে চাইলেন। আজমল সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন। বলেছি। আরশাদ সাহেব মুখ গম্ভীর করে বললেন। কেন বলেছ? ছেলের কোন দিকে কোনো কমতি নেই, বড় ব্যবসা করে, দেখতেও ভালো, পরিবারও ছোট, তাহলে সমস্যা কোথায়? এত বড় একটা ডিসিশন নিলে আমাদের জানানোর প্রয়োজনও মনে করলে না? আফজাল সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। বুঝলেন ভাই সাহেব, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। আমি ওর আগের মাথায় ছোট আম্মাকে বিয়ে দিতে চাইছিলাম, সেই হিসাবে ছেলেও পছন্দ হয়েছিল। ভুলটা সেদিনে করেছিলাম, তবে সারান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আরশাদ সাহেব না বুঝে বললেন। কি বলতে চাইছো খুলে বলো। আমরা শুধু নিশাদের পরিবার দেখে পছন্দ করে বিয়ে দিতে চেয়েছি, অথচ তাদের বিষয়ে আরও কিছু খোঁজখবর নেওয়ার বাকি ছিল, কিন্তু নেইনি। রাগের বশে মাথা কাজ করছিল না তখন। সারান যদি না বলতো তাহলে তো নয়ন তালুকদারের ভাগ্নের সাথে বিয়েটা হয়ে যেত। ভাবতে পারছেন তখন কি হতো? আগে থেকেই আমাদের নয়নের সাথে রাজনীতি নিয়ে মনোমালিন্য চলে আসছে। নয়ন তালুকদার আমাদের শত্রু মনে করে। ওই ঘরে মেয়ে বিয়ে দিলে নিশ্চয় আমার মেয়েটা সুখী হতো না। আরশাদ সাহেব কিছুটা অবাক হয়ে বললেন। নিশাত নয়, তালুকদারের ভাগ্নে। জি। আরশাদ সাহেব কিছুটা ভেবে নিশ্চিত হয়ে বললেন। নিশ্চয়ই এই কারণেই সারহান নিশাতকে মেরেছে। আমি জানি এটা সারহান না ছাড়া কেউ করতেই পারে না। আজমল সাহেব হেসে বললেন। আপনিও যখন রাজনীতি করতেন বাবার কাছে কত রিপোর্ট এসেছে, কারো মাথা ফাটিয়েছেন, কারো হাত ভেঙেছেন। সারান ঠিক আপনার মতো হয়েছে, নিশাতকে মাঝপথে মেরে হসপিটালে পৌঁছে দিয়েছে। এই না হলো বাপকে বেটা। আরশাদ সাহেব আজমল সাহেবের কথা শুনে
হু হু করে হেসে উঠলেন। হেসেই বললেন, ছেলে তো বাবার মতোই হবে, বাবা যেমন ছেলেও তেমন। কিন্তু একটা চিন্তার বিষয়ও আছে। কি ভাইজান? তোমার ভাবিকে যেভাবে পিটিয়ে বিয়ে করেছি, এমনটা যেন সারান না করে। তাহলে তো তোমার ভাবি আমায় উঠতে বসতে কথা শোনাবে যে যেমন বাপ তেমন পোলা। আজমল সাহেব উচ্চস্বরে হেসে বললেন, আপনার ছেলে করতেও পারে, কিন্তু সারানকে তেমন মনে হয় না। যথেষ্ট ভদ্র সভ্য ছেলে সে। তবে সাদাত যে একটু হলেও আপনার এই গুণ পেয়েছে বোঝা যায়। ছেলেকে দেখে রাখেন ভাইজান। সারহান আছে শাহাদাতকে টাইট দেওয়ার জন্য। আরশাদ সাহেব আর আজমল সাহেবের কথোপকথনের মাঝে উপস্থিত হলো সাথী বেগম, তানিয়া বেগম আর মিতা বেগম। আজমল সাহেব মিতা বেগমকে দেখে বললেন, ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। মিতা বেগম বললেন, বসছি। তানিয়া বেগম আর মিতা বেগম সোফায় বসে পড়লেন। সাথী বেগম বললেন, আমি নাস্তা নিয়ে আসছি, তারপর এসে গল্প করব। আজমল সাহেব সাথী বেগমকে ডেকে বললেন, সাদাত, অরিত্রিকা ওদের ডেকে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি বলেই সাথী বেগম আগে রান্নাঘরে গেলেন নাস্তা রেডি করার জন্য। অরিত্রিকা মুখ গোমরা করে সিঁড়ি দিয়ে নামছে। তার মাথা গরম হয়ে আছে। পেছনে ইফা আর ইশরা অরিত্রিকার রাগ ভাঙানোর চেষ্টা করছে। ইশারা আর ইফা দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ রাগ ভাঙানোর চেষ্টায় করতে করতে প্রায় ক্লান্ত, কিন্তু অরিত্রিকার রাগ কমেনি, উল্টে কথা বন্ধ করে দিয়েছে। ইশরা করুণ স্বরে বলল, বোন, মাফ কইরা দে, আর কোনো দিন এমন করব না। অরিত্রিকা মুখ বাঁকিয়ে সিঁড়ি বেয়ে নেমে সরাসরি তানিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ইশরা কাঁদো কাঁদো মুখ করে ইফাকে বলল, আপু, অরিত্রিকা তো ভীষণ রেগে আছে, এখন কি হবে? কথাও বলছে না। ইফা চিন্তিত হয়ে বলল, রাগ ভাঙানোর জন্য আইডিয়া বের করতে হবে। চলো ওই দিকটাই যাই, তারপর আইডিয়া খোঁজা যাবে। ওকে, চলো। তানিয়া বেগম ইশরা আর ইফাকে এদিকটায় আসতে দেখে বলল, আরে মামুনিরা, কোথায় ছিলে? এখানে সবাই তোমাদের খুঁজছে। ইফা এক পাশে দাঁড়িয়ে হেসে বলল, আসলে আন্টি, আমরা রুমে ছিলাম। তানিয়া বেগম বললেন, এখানে না দাঁড়িয়ে বসো আমার পাশে। ইফা তানিয়া বেগমের কথা মান্য করে তার পাশে গিয়ে বসে পড়ল। ইশরা গিয়ে অরিত্রিকার পাশে দাঁড়ালো। তার এখন মনে হচ্ছে কেন যে তখন না বলে পালিয়েছিল। শারহান ভাই যে দাঁড়িয়ে ছিল, বলাই উচিত ছিল। নিশ্চয়ই শারহান ভাই আবারও কিছু বলেছে, তাই অরিত্রিকা মুখ গোমরা করে আছে। ইশরার মনে হয় এরা সাপে আর নেউল সম্পর্ক। সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ঝামেলা হয় এদের মাঝে। ইশরা অরিত্রিকাকে কনুই দিয়ে গুতা দিয়ে বলল, এই কথা বল প্লিজ, আমার ভালো লাগছে না। আর কত বছরই বলতে হবে বল? অরিত্রিকা শুনেও যেন শুনল না। সে ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরশাদ সাহেব চা খেতে খেতে ইফাকে জিজ্ঞাসা করলেন, মামুনি, এখন কোথায় পড়াশোনা করছো? ইফা উত্তর দিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের 2য় বর্ষে পড়াশোনা করছি। আরশাদ সাহেব হেসে বললেন, বাহ, খুব ভালো তো। ভালো করে পড়াশোনা করো। জি আঙ্কেল। তানিয়া বেগম মিতা বেগমকে বললেন, ভাবি, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ, পড়াশোনা তো ভালো, বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? মিতা বেগম হেসে বললেন, তেমন কিছু ভাবিনি এখনো, পড়াশোনা করছে, করুক, পরে নিয়ে ভাববো। ইফার কেমন যেন অস্বস্তি হচ্ছে। এতগুলো মানুষের সামনে বিয়ের কথা বললে একটু খারাপ লাগবেই, তাও আবার বড়দের সামনে। তানিয়া বেগম বললেন, ভাবি, যদি মেয়েকে বিয়ে দেন তাহলে আমার হাতে কিন্তু সুপাত্র আছে, আপনাদের অপছন্দ হবে না। মিতা বেগম শুনে বললেন, আচ্ছা, যখন সময় হবে জানাবো। তো আপনার বড় ছেলেকে তো দেখলাম পড়াশোনা কমপ্লিট, বিয়ের কথা ভাবছেন না? তানিয়া বেগম হতাশা নিয়ে বললেন। মিতা বেগম পুরো কথা শুনে বললেন, ছেলের হয়তো কোথাও পছন্দসই মেয়ে আছে, তাই হয়তো বিয়ে করতে চাইছে না। ভাই, ভালোভাবে খোঁজ নিন, এখনকার ছেলে মেয়েদের ভরসা করতে নেই।
অরিত্রিকার তার মামের কথা শুনে মস্তিষ্ক সচল হলো। তার মাথায় ঘুরছে মামের বলা শারহানের কথাগুলো। আসলে কি শারহান ভাই কাউকে পছন্দ করে? কখনো তো তেমন কিছু শোনেনি। আবার হতেও পারে। এখনকার কাউকে বিশ্বাস করতে নেই। তানিয়া বেগম গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, সারহানকে দেখে মনে হয় না এমন কিছু আছে, তবুও জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে দেখুন, কার মনে কি আছে বলা মুশকিল। সাদাত তখনই সবার কাছে এগিয়ে এসে বলল, মা, ভাইয়ের বিয়ে নিয়ে ভেবো না। আমার মনে হয় না তোমার ছেলের বউ দেখার স্বপ্ন পূরণ হবে। দেখো না, সারাদিন পার্টি অফিস থাকে, আর রাতে বাড়িতে থাকলেও নিজের রুমেই থাকে। আমাদের সাথে সময় কাটানোর সময়ও নেই। তানিয়া বেগম একটু রেগে বললেন, সব দোষ তোর বাবার। আমার ছেলের মাথায় রাজনীতির ভূত ঢুকিয়েছে। এর চক্করে ছেলে আমার বিয়ে বিদ্বেষ হয়ে গেছে। আরশাদ সাহেব আহাম্মক বলে গেলেন। সব জায়গায় তার নাম না টানলে হয় না। তিনি বললেন, আমি কি বলেছি তোমার ছেলেকে বিয়ে না করতে? আমারও তো ইচ্ছা আছে, নাকি নাতি নাতনির মুখ দেখব। সাদাত নাটক করে বলল, তোমার মনে হয় এই জীবনের স্বপ্নটা পূরণ হবে না বাবা? তানিয়া বেগম বললেন, তোরা বাপ বেটা সব এক ধাঁচের। আগে যদি জানতাম রাজনীতি করে তোর বাপ, তাহলে বিয়ে করতাম না ওনাকে। আরশাদ সাহেব অসহায় হয়ে বললেন, সব সময় সব কথায় আমাকে না টানলে হয় না? না, হয় না। আরশাদ সাহেব আর কিছুই বললেন না। জানেন অর্ধাঙ্গিনী রেগে আছেন, এখন কিছু বললেই আরও রেগে যাবেন। অরিত্রিকা চুপচাপ বড় বাবা আর বড় মার মিষ্টি ঝগড়া দেখছে। তাদের পরিবারের সবাই অনেক ভালো, সবাই মিলেমিশে আনন্দে দিন কাটিয়ে দেয়। যন্ত্রমানবটা ভালো হলেও রকচটা, কার গুণ পেয়েছে তাই ভাবে সে। অরিত্রিকা উপরের দিকে তাকালো, তার দৃষ্টি শারহানের রুমের দিকে। আজ আর মানুষটার আশেপাশেও যাবে না সে, গেলেই তখনকার জন্য লজ্জা লাগবে। সে চোখ নামিয়ে ইফার দিকে তাকালো, দেখলো ইফা বারবার ওপরের দিকে তাকাচ্ছে। এটা দেখে অরিত্রিকার ভ্রু কুঁচকে গেল। ওইদিকে তো শারহান ভাইয়ের রুম, তাহলে তাকাচ্ছে কেন? সাথী বেগম নাস্তা এনে টি টেবিলে রেখে বললেন, সবাই নাস্তা করো আর আড্ডা দাও। কতদিন পর সবাই একসাথে হয়েছি, অনেক ভালো লাগছে। সাদাত ইফাকে উপরের দিকে তাকাতে দেখে বলল, ইফাফু, ওপরে কি দেখছো? ইফা সাদাতের কথায় কিছুটা চমকালো। সে চোখ সরিয়ে নিয়ে মেকি হেসে বলল, আরে তেমন কিছু না, এমনি ওই দিকে তাকিয়েছিলাম। সাদাত বলল, ও, আমি ভেবেছি হয়তো কাউকে খুঁজছিলে। ইফা কথা ঘুরাতে বলল, আরে তেমন কিছু না, তুমি কি আমার ভাইকে দেখেছো? আফ্রিদি ভাই তো বিকেলে কোথাও বেরিয়েছে। এটাই জানার ছিল। সাথী বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, আরে কথা বাদ দিয়ে খেতে শুরু করো সবাই। সবাই নাস্তা করতে শুরু করলো। আবারও জমে উঠল আড্ডা। অরিত্রিকা নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে মৃদু গানের স্বর। দরজা আটকানো, তাহলে ভেতরে কে গান ছেড়েছে? কৌতূহল নিয়ে দরজা খুলতেই দেখতে পেল পুরো রুম বেলুন আর ছোট বাতি দিয়ে লাইটিং করা। তার পড়ার টেবিলে বাহারি রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস সাজানো। এতেই সে অবাক হয়ে গেল, এগুলো সব কে করলো? পুরো রুম ফাঁকা, ইশরা ইফাকেও দেখা যাচ্ছে না। কোথায় গেল সবাই? সে রুমের ভেতরে ঢুকতে ইশরা বেলকনি হতে বেরিয়ে এলো। ইশরাকে দেখে অরিত্রিকার চোখ কপালে। এসব কি দেখছে সে? এরপর সাদাত আর ইফাকেও একই সাজে দেখে অরিত্রিকা রাগ ভুলে উচ্চস্বরে হেসে উঠল। হাসার কাণ্ড ঘটিয়েছে সকলে। তিনজনে টি শার্ট, লুঙ্গি আর কালো কালি দিয়ে দাড়ি গোঁফ বানিয়েছে। দেখতে জোকারের থেকে কম লাগছে না। ইশরা, সাদাত আর ইফা অরিত্রিকার দিকে তাকিয়ে আছে। তাদেরকে দেখতে বাজে লাগছে খুব। অরিত্রিকার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সে হাসি কোনো মতে আটকে বলল, এগুলো কি সেজেছিস সব? একদম জোকার লাগছে। ইশরা মুখ ভার করে বলল, আজকে আমরা সবাই মিলে আনন্দ করব, এগুলো আমাদের পোশাকের থিম। অরিত্রিকা হাসতে হাসতে বলল, আর কোনো থিম পাসনি গাভী? না, পাইনি। এবার তোর পালা, ফটাফট রেডি হয়ে নে। অরিত্রিকা হাসি থামিয়ে বলল,
আমাকেও ধরতে হবে এসব? সবাই একসাথে বলে উঠল। অরিত্রিকাও সায় দিল তাদের কথায়। সে বলল, আমার লুঙ্গি টি শার্ট কই? সাদাত বলল, টি শার্ট তো সবারটা পেয়ে গেছি, কিন্তু লুঙ্গি তো নাই আর। অরিত্রিকা বলল, তাহলে আমি কি পরবো? ইশরা, সাদাত আর ইফা বিছানায় বসলো। তাদের মুখে চিন্তার ভাঁজ। অরিত্রিকা ভাবছে কই পাবে আরেকটা লুঙ্গি। এর মাঝে সাদাত নির্ভর হয়ে বলে উঠল, লুঙ্গির খোঁজ পেয়েছি। অরিত্রিকা উচ্ছ্বসিত হয়ে বলল, কোথায়? সাদাত মুখ কাচুমাচু করে বলল, শারহান ভাইয়ের রুমে। বাবা ভাইকে একটা লুঙ্গি দিয়েছিল, ওটা এখনো ভাইয়ের আলমারিতে আছে। অরিত্রিকা সহসা বলে উঠল, অসম্ভব, আমি ওনার লুঙ্গি আনতে পারবো না। ইশরা আর ইফা যতটুকু খুশি হয়েছিল আবারও খুশিতে পানি ঢেলে বসে রইল। সাদাত একটু ভাব নিয়ে বলল, ভাই তো রুমে নেই, চল তুই আর আমি গিয়ে নিয়ে আসি। অরিত্রিকা বলল, তখন তোর ভাইয়ের সামনে পড়ে যে লজ্জা পেয়েছি, আমি আর ওদিকে যাচ্ছি না। আরে চল, বাইকে বাইরে যেতে দেখেছি, এখন গেলে ধরতে পারবে না। আর আমরা রুমে গিয়েছিলাম, লুঙ্গি নিয়ে আসলেও কিছু বলবে না, কারণ ভাই তো লুঙ্গি পরে না। ঠিক আছে চল, আমার সাথে তুইও রুমে ঢুকবি। এবার আমি ধরা খেলে তুইও খাবি। আচ্ছা চল। অরিত্রিকা আর সাদাত শারহানের রুমের সামনে দাঁড়িয়ে দরজার ফাঁকা দিয়ে রুম পর্যবেক্ষণ করছে। শারহান আছে কিনা তা দেখার চেষ্টা করছে। না, নেই। দুজনে রুমে চোরের ন্যায় প্রবেশ করলো। অরিত্রিকা সাদাতকে ফিসফিসিয়ে বলল, লুঙ্গি কোথায়? আলমারিতে। চাবি কই পাবো? আরে আলমারি খোলা আছে। অরিত্রিকা আর সময় নষ্ট না করে আলমারি খুলল। আলমারি চোখ বোলালো, কোথাও লুঙ্গি আছে। অবশেষে আলমারির এক কোণায় কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল সে। এতেই সে উচ্ছ্বসিত হলো। দ্রুত জিনিসটি নিয়ে আলমারি বন্ধ করে সাদাতকে বলল, চল পালাতে হবে, না হলে ধরা পড়ে যাব। অরিত্রিকার বলতে দেরি হয়নি, সাদাত শুনেই ভো দৌড় দিল। অরিত্রিকা আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সে হাঁটছে আর ভাবছে, আহা খুশি খুশি লাগছে আজ। যন্ত্র মানবটার লুঙ্গি চুরি করেও শান্তি পাওয়া যায়। তার মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে ফিরেছে সে। লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করবে, অনেক মজা হবে। ভাবতেই লাফাতে ইচ্ছে হচ্ছে তার। ভাবতে ভাবতে সিঁড়ির কাছে কারো সাথে ধাক্কা খেলো অরিত্রিকা। তার হাত থেকে লুঙ্গিটা নিচে পড়ে গেল। অরিত্রিকা লুঙ্গির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এই কোন খাম্বারে আমাকে ধাক্কা দিল? আমাকে দেখে তোর খাম্বা মনে হয়? শারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা কথা আটকে গেল। তার ভয়ে মুখ শুকিয়ে গেল। শেষে কিনা আবারও দেখা হয়ে গেল। সে করুণ চোখে একবার লুঙ্গির দিকে তাকাচ্ছে, আবার শারহানের দিকে তাকাচ্ছে। শারহান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। অরিত্রিকাকে মেঝেতে বারবার তাকাতে দেখে সেও তাকালো। দেখলো লুঙ্গি পরে আছে নিচে। লুঙ্গিটাকে যে তার চিনতে ভুল হলো না শারহানের। সে ভরাজ কণ্ঠে বলে শুধালো, লুঙ্গি কই পেয়েছিস? অরিত্রিকা এখন কি উত্তর দিবে, তার মাথা ঘুরছে ভন ভন করে। সে নিশ্চুপ রইল। শারহান ধমকে বলল, কোথায় পেয়েছিস? অরিত্রিকা, তোরে মাইনকার চিপাই থেকে কে বাঁচাবে এখন? তার থেকে বলে দেওয়াই ভালো। অরিত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল, আপনার রুম থেকে চুরি করেছি। শারহান নাক মুখ কুঁচকে বলল, তোর যে ছেলেদের মতো লুঙ্গি পরার ইচ্ছে আছে আগে তো জানতাম না। চাচাকে বলে তার গুণধর কন্যার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে হবে দেখছি। রাত 12টা বেজে 20 মিনিট। অরিত্রিকার রুম যেন গুদাম ঘরের ন্যায় হয়ে আছে। চারজনের উড়াধুরা নাচে বিছানা, বালিশ, কাঁথা সব কিছু এলোমেলো হয়ে আছে। যে কোনো মানুষ রুমে ঢুকে এ অবস্থা দেখে বলবে এটা নিশ্চয়ই গোয়াল ঘর। এখন দেখতে গোয়াল ঘরের থেকে কম কিছু লাগছে না। চারজন নাচতে নাচতে কাহিল অবস্থা। সবগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেকদিন পর এমন বাতরামি করলো সকলে মিলে। তার উপর চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাবার গলা অবধি পৌঁছে গেছে। সাদাত মেঝেতে হাত পা ছড়িয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আমার রুমে গেলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। আজ এই পর্যন্তই থাক, আবার কোনো একদিন আমরা সকলে মিলে মজা করব। অরিত্রিকার মনে হচ্ছে শরীর চলছেই না। সে ক্লান্তি নিয়েই বলল, ঠিক আছে যা।
সাদাত মেঝে থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল, বাই গাইস, সকালে দেখা হবে। ইফা ইশরা হাত নাড়িয়ে সাদাতকে বিদায় জানালো। সাদাতও ক্লান্ত শরীরে প্রস্থান করলো সেখান থেকে। ইফা অরিত্রিকাকে বলল, লুঙ্গি নিয়ে যে দৌড়ে আসলি তখন কিছু কি হয়েছিল তখন? অরিত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে মেঝে থেকে উঠে বসে হতাশা নিয়ে বলল, কি আর হবে, ধরা খেয়ে গিয়েছিলাম আবারও। ইশরা আর ইফার মুখ কিঞ্চিত হা হয়ে গেল। তারা শোয়া থেকে বসে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলল। এই মেয়ে সব জায়গায় ধরা খায় কিভাবে বুঝে আসে না তাদের। এখন দুজনের মাঝে কৌতূহল বিরাজ করছে। শারহানকে কিছু বলেছে? ইশরা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, ভাই কি কিছু বলেছে? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ভাইকে কিছু না বলে থাকার মানুষ? ইফা আগ্রহী হয়ে শুধালো, কি বলছেন রে উনি? অরিত্রিকা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুরে বলল, বলেছে বাবাকে বলবে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে। ইফা আর ইশরা কথাটা শুনেই হেসে উঠল। ইশরা হাস্যরত অবস্থায় বলল, তাহলে তো ভালোই হবে, সারহান ভাইয়ের লুঙ্গি চুরি করতে যেতে হবে না আর। সামান্য লুঙ্গি নিয়ে আসতেই ধরা খেলি, এটা মানা যায়? অরিত্রিকা চোখ গরম করে বলল, তোকে পাঠানো লাগতো, তখন বুঝতি কেমন লাগে। আমি অন্তত ধরা পড়তাম না। ইফা ওদের থামাতে বলল, আরে তোমরা চুপ করো, অনেক রাত হয়েছে, ঘুমানোর প্রয়োজন। মুখে কালিগুলো তুলতে হবে, আমি ওয়াশরুমে গেলাম। ইফা কথাটা বলে ওয়াশরুমে গেল। ইশরা অরিত্রিকাকে ডেকে বলল, এই শোন, একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। অরিত্রিকা বিরক্ত হয়ে বলল, চোখ বন্ধ করে রাখিনি, খেয়াল আছে, কি বলবি বল। ইশরা অরিত্রিকার কানে কাছে ফিসফিসিয়ে বলল, আরে এটা সিক্রেট কথা। অরিত্রিকা বলল, কি এমন কথা যে ইফা আপুর সামনে বললি না? আরে গাধি, যারে নিয়া কথা তার সামনে কেমনে কমু? কি কথা? ইশরা অরিত্রিকার কাছাকাছি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমার কি মনে হচ্ছে জানিস, ইফা আপু মনে হয় সারান ভাইকে পছন্দ করে। ওই যে বলে না প্রথম দেখায় প্রেম, তেমনটাই হয়েছে। অরিত্রিকা শুনে ইশরার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ইশরা তা দেখে ভরকে গিয়ে বলল, আরে এমন করে তাকাচ্ছিস কেন? আমার সন্দেহ কখনো ভুল হয় না। তুই খেয়াল করেছিস কিনা জানি না, প্রথম থেকেই আপু সারান ভাইকে নিয়ে বেশি ভাবছে। আজ সবাই আড্ডা দিচ্ছিল, তখনও ইফা আপু ভাইয়ের রুমের দিকে তাকিয়েছিল, তুই খেয়াল করিসনি? অরিত্রিকার তখনই মনে পড়ল সন্ধ্যের সেই ঘটনাটি। সেও তো ইফাকে শারহানের রুমের দিকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু সে বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। এখন ইশরার কথা শুনে মনে হচ্ছে আসলেই কোনো গন্ডগোল আছে। আবার ওকে ঝুঁকে মারছে শারহানের রুমে, কোনো তো কাহিনী আছে। অরিত্রিকা ভাবুক হয়ে বলল, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। শোন, তুই আর আমি ইফা আপুর ওপর নজর রাখবো। ইশরাও চিন্তিত স্বরে বলল, ঠিক আছে, আমাদের মিশন হলো ঘরের ছেলেকে অন্য বাড়ির জামাই হতে দেব না। অরিত্রিকাও সাই দিয়ে আবারও থেমে বলল, একদম ঠিক। এই এক মিনিট, মানে কি বললি? ইশরা বেফাস কথা বলে ফেঁসে গেছে। তার তো এখনো সন্দেহ যাচ্ছে না যে অরিত্রিকা আর শারহানের মাঝে কিছু নেই। ইশরা না বোঝার ভান করে বলল, কই কি বলেছি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, একটু আগে বললি যে শারহান ভাইকে অন্য বাড়ির জামাই হতে দিবি না, এসবের মানে কি? ইশরা হেসে কথা উড়িয়ে দিল। সে বলল, আরে তেমন বলতে ভুল হয়েছে, কিন্তু ইফা আপু কিন্তু সুন্দরী। বড় মামিও তেমন প্রশংসা করলো, শুনলি না? আমার মনে হচ্ছে মামির ইফা আপুকে ভালো লেগেছে। এখন যদি মামি ইফা আপুর ছেলের বউ বানাতে চায় তখন কি হবে? অরিত্রিকার মস্তিষ্কে অনেকটা প্রভাব ফেলল। সে গভীর ভাবনায় মত্ত হয়ে গেল। আসলে কি এমন কিছু হবে? যদি বড় মা সত্যি বিয়ের প্রস্তাব দিয়ে বসে তখন কি হবে? সে তার মামিকে চিনে এমন সুপাত্র নিশ্চয়ই হাতছাড়া করবেন না। মেয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়বেন। এসব আকাশকুসুম ভাবনা তাকে জেঁকে ধরল। সে কল্পনা করতে লাগলো দুজনকে পাশাপাশি বিয়ের সাজে কেমন লাগবে।
ভাবতেই তার ছোট্ট সত্তা অনামেশায় ডুবে গেল। কোনো কারণবশত মন ভার হলো তার। অরিত্রিকার মনে হলো বক্ষে কেমন অস্থিরতা কাজ করছে। সে দুজনের বিয়ের কথা ভেবেই ধপ করে উঠেছে, কেমন যেন সব এলোমেলো লাগছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ইশরা অরিত্রিকাকে চুপ করে গভীর ভাবনায় বিভোর থাকতে দেখে বলল, এই কই হারাইলি? অরিত্রিকার ভাবনার সুতো ছিল তখনই। সে ইশরার দিকে নির্মল তাকিয়ে বলল, কোথাও না, তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তুই রুমে থাক, আমি পানি নিয়ে আসি নিচ থেকে। আচ্ছা যা। অরিত্রিকা উঠে টেবিল থেকে ওয়াটার পটার নিয়ে চলে গেল। শারহান এতক্ষণে এমপি মহোদয়ের সাথে কথা বলছিল। কিছুদিন পরেই ভোটে দাঁড়াবে। যে সকল প্রার্থী তাদের মনোনয়ন দেওয়া হবে, মনোনয়ন থেকেই কিছু দলের সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকা যেতে হবে। সেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথোপকথন চলছে তাদের মাঝে। এর মাঝে শারহান খবর পেয়েছে কিছু সংখ্যক মানুষ সাধারণ মানুষদের কাছে তাদের দলের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা একেবারে খুবই অনুচিত। এগুলো যে নয়ন তালুকদার তার দলবল দিয়ে করাচ্ছে, এটা নিশ্চিত শারহান। অন্য কোনো মানুষের এত সাহস হবে না যে শারহানের পরিচিত এলাকায় মিথ্যে গুজব ছড়াবে। সে সবাইকে শিক্ষা দিতে পারত এমন কর্মকাণ্ডের জন্য, কিন্তু শারহান নিজে চাইছে না এই মুহূর্তে এসব নিয়ে অস্থিরতা সৃষ্টি হোক। এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়ালে নিশ্চয়ই তাদের দলের জন্য খারাপ হবে। তাই সে এসব দেখেও রাগ দমিয়ে চুপ করে আছে। মামা ভাগ্নে কোথাও গিয়ে তাকে শান্তি দেয় না। এই দুজনের জন্য যত সমস্যা, দুজনেই সমস্যা করার মূল হোতা। নিশাদ ছিল শারহানের ব্যাচমেট। এই রাজনৈতিক কারণেই দুজনের কখনো বনিবনা হয়নি। নিশাদ ভার্সিটিতে পড়াকালীন অনেক উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। প্রতিনিয়ত অন্যায় কাজ নিয়ে মেতে থাকত। ক্যাম্পাসের ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা মারামারি লেগেই থাকত, আর এগুলোই শারহানের পছন্দ ছিল না। সে নিশাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করত। এই কারণে নিশাদ শারহানকে শত্রুর চোখে দেখত, অবশ্য এখনও দেখে। ভার্সিটির লাইফের শত্রুতার রূপ নিয়েছে বড় আকারে। সে জানে অরিত্রিকাকে বিয়ে করতে চাওয়ার পেছনে নিশাদের বড় কোনো উদ্দেশ্য ছিল, তবে শারহান তা পূরণ করতে দেয়নি। তবুও নিশাদকে বিশ্বাস নেই কখন কি করে বসে। শারহান বেলকনি থেকে কথা বলা শেষ করে রুমে প্রবেশ করলো। আজ সারাদিন অনেক প্রেশার গিয়েছে তার উপর, শরীরটাও ম্যাচম্যাচ করছে। এর মাঝে মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছে, মেজাজটাও খিটখিটে হয়ে আছে। কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। সে ঘড়িতে সময় দেখে নিল, 12:45 বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মানে তারই কফি বানাতে হবে। সে আর সময় নষ্ট না করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। শারহান সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ পড়ল ফ্রিজের দিকে। সিঁড়ি থেকে কিচেন পুরোটা স্পষ্ট দেখা যায়। সে খেয়াল করলো ফ্রিজটা আধো খোলা, সেখানে হতে হালকা হলদেটে আলো নিঃসরণ হচ্ছে। এটা দেখে কিছুটা সন্দেহ হলো শারহানের। এত রাতে ফ্রিজটা এমন করে কে রেখেছে? সে আশেপাশে তাকালো, না, কেউ তো নেই। ডাইনিং রুমের সকল লাইট অফ করা, সেই কারণেই কিছু দেখা যাচ্ছে না তেমন। সিঁড়ি পেরিয়ে শারহান ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ অন করে নিল সে। নিশ্চয়ই কোনো চোর চুরি করতে এসেছে। তার একটাই ভাবনা ঘুরছে, এত সিকিউরিটি থাকতে কিভাবে বাড়ির ভেতরে আসলো। অস্পষ্ট কারো অবয়ব ফ্রিজের হালকা আলোয় বোঝা যাচ্ছে কিছুটা, যেন ফ্রিজের ভেতরে কেউ কিছু খুঁজে চলেছে। টুংটাং শব্দ ভেসে আসছে শারহানের কানে। সে সাবধানতা বজায় রেখে দাঁড়ালো। তখনই সেই মানুষটি কাঙ্ক্ষিত বস্তুটি ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ আটকে দিল। পুরো ডাইনিং রুম আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অরিত্রিকা এতক্ষণ ফ্রিজের সাথে যুদ্ধ করে অবশেষে আইসক্রিমের বাটিটি পেল। প্রায় 10 মিনিট ধরে খুঁজে চলেছে। রুমে গিয়ে আরাম করে বসে আইসক্রিম খাওয়া যাবে। অরিত্রিকা আইসক্রিম হাতে 2 কদম এগোতেই কেউ তার বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরল। তখনই আইসক্রিমের বাটি হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে।
সেদিকে অরিত্রিকার খেয়াল নেই। তার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় অশ্রুতে ভিজে এলো চোখ। সে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কে? তখনই শারহান হাতে ধরে থাকা ফোনটি উঁচিয়ে অরিত্রিকার মুখের দিকে ধরল। অরিত্রিকা অশ্রুসিক্ত নয়নে তাকালো মানুষটির দিকে। তাকাতেই দেখতে পেল শ্যাম পুরুষটির গম্ভীর মুখের আদল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। পুরুষালী শক্ত তালুর মাঝে এখন তার নরম বাহু আবদ্ধ। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলল, শারহান ভাই, আমার হাতে লাগছে। শারহানের হাত নরম হয়ে এলো। সে তখনই অরিত্রিকার বাহু ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। অরিত্রিকা তার আরেক হাত দিয়ে ব্যথা পাওয়া স্থানটি চেপে ধরল। শারহান ফ্ল্যাশের আলোয় দেখল ব্যথায় নীল হয়ে যাওয়া অরিত্রিকার মুখ। সে রান্নাঘরে লাইটটি অন করে শান্ত কণ্ঠে বলল, এত রাতে এখানে কি করছিলি? আইসক্রিম নিতে এসেছিলাম। লাইট জ্বালাসনি কেন? আর একটু হলেই তো চোর ভেবে মার দিতাম, তখন কি হতো? অরিত্রিকা নিচু গলায় বলল, লাইট জ্বালালে যদি কেউ জেগে যেত, তাই জ্বালাইনি। শারহান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট একটা। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ তোর অবস্থা ওই নিষাদের মতো হতো। অরিত্রিকা কথা শুনেও চুপ করে আছে। সে ভাবছে শারহান যদি তাকে চোর ভেবে মারত তাহলে তো সব হাড় ভেঙে যেত। শারহান অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতে দেখল মেয়েটা টি শার্ট আর লুঙ্গি পরে আছে। এটা দেখে শারহান বিস্মিত হলো। মুখেও কালের আস্তরণ দিয়ে দাড়ি গোঁফ বানিয়েছে। এমন সাজে যে কোনো মানুষের সামনে গেলে পাগল বলবে। শারহান অরিত্রিকাকে ধমকে বলল, এগুলো কি পরে আছিস তুই? দেখতে জঘন্য লাগছে। অরিত্রিকার মনে পড়ল সে তো জামা কাপড় চেঞ্জ না করেই নিচে এসেছিল। তার মানে শারহান ভাই তাকে এই জোকার সাজে দেখে ফেলেছে। তার সম্মান সব শেষ হয়ে গেল। ভাবতেই অরিত্রিকা হাতের ব্যথা আটকে চিল্লিয়ে উঠল। তখনই শারহান তার হাত দ্বারা অরিত্রিকার মুখ চেপে ধরল। পুরুষালী শক্ত হাত দ্বারা বন্দি অরিত্রিকার ওষ্ঠ যুগল। অনেকটা জোরালো ভাবেই মুখ চেপে ধরেছে শারহান। অরিত্রিকা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে শারহানের মুখপানে। সে স্তব্ধ হয়ে গেছে যেন হঠাৎ এহেন কাণ্ডে। শারহান ঘাড় খুঁড়িয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। ঘুম থেকে কেউ চিল্লানোর আওয়াজে উঠে যায়নি তো? কেউ তাদের এই অবস্থায় দেখলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। চারিদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কাউকে দেখল না। অরিত্রিকার এমন আবদ্ধ অবস্থাতে থাকতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বক্ষ মাঝে যেন উত্তাল ঝড় উঠেছে। শরীর কেমন শীতল হয়ে আসছে। সব কিছু বেশ সামাল লাগছে। সে কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারো এতটা কাছে এসেছে। তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। শারহান আশেপাশে অবলোকন করে দেখল কেউ জাগেনি। সে হাঁপ ছেড়ে বাঁচল। অরিত্রিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে কেউ চিৎকার করে? কেউ যদি জেগে যেত আর আমাদের এভাবে দেখতো তখন কি হতো জানিস? সবাই অন্তত ভালো চোখে দেখতো না বিষয়টা। অরিত্রিকা কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো। সে কথা বলার জন্য করতে লাগলো। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আসছে অরিত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়েছে সে শারহানের হাত ধরবে মুখ থেকে হাত সরানোর জন্য। তখনই শারহান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে দেখলো অরিত্রিকা ছটফট করছে। এটা দেখে সে কিছুটা ভরকে গেল। শারহান দ্রুততার সহিত তার হাত সরিয়ে নিল অরিত্রিকার মুখশ্রী হতে। অরিত্রিকা আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে বসে পড়ল মেঝেতে। হাঁপানির রোগীর ন্যায় চড়ে চড়ে শ্বাস নিতে লাগলো। শারহানের মুখ কাঠিন্য রইল না। মুখ স্বাভাবিক হয়ে এলো। চোখের সামনে অরিত্রিকার এমন অবস্থা দেখে অনেকটাই চমকালো শারহান। সে তো ভুলেই গিয়েছিল অরিত্রিকার দম বন্ধকর পরিস্থিতি সহ্য করতে পারে না। ও শীত, এটা কি করলো সে? অরিত্রিকা দেয়ালে মাথা ঠেকিয়ে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করলো। শারহান অরিত্রিকার পাশে বসে বিচলিত ভঙ্গিতে বলল, এই অরিত্রী, ঠিক আছিস? আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম তোর শ্বাসকষ্টের প্রবলেম আছে। শারহানের চোখে মুখে ফুটে উঠেছে অপরাধ বোধ।
সে ইচ্ছে করে মুখ চেপে ধরেনি, কিন্তু এখন এর ভোগান্তি পোহাতে হবে অরিত্রিকাকে। নিজের এহেন কাজে নিজেই বিরক্ত হলো। অরিত্রিকা শারহানের কণ্ঠস্বর শুনে ভিজে নেত্রে তাকালো। শারহান মুখ মলিন করে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো শারহান ভাই হয়তো নিজেকে অপরাধী ভাবছে। গলা শুকিয়ে আসায় অরিত্রিকা ধীর কণ্ঠে আওড়ালো, পানি খাবো শারহান ভাই, পানি দিন আমায়। শারহান আর দেরি না করে চপল পায়ে খাবার টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। সে বসে পানির গ্লাস অরিত্রিকার সম্মুখে ধরলো। অরিত্রিকা হাত দিয়ে গ্লাস ধরতে যাবে তখনই শারহান আদরের স্বরে বলে উঠল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা তার হাত নামিয়ে নিলে শারহান আদরের স্বর শুনে কিছুটা আহ্লাদে হলো সে। চোখ ভিজে এলো অরিত্রিকার। শারহান সহজে কারো সাথে এমন আদরে কণ্ঠে কথা বলে না কখনো। শারহান সযত্নে নিজ হাত দ্বারা অরিত্রিকাকে পানি খাইয়ে দিল। শারহান গ্লাসটা মেঝেতে রেখে শান্ত স্বরে বলল, এখন কেমন লাগছে? কিছুটা সময় এভাবেই কেটে গেল চোখের পলকে। অরিত্রিকার শ্বাসকষ্ট একটু কমেছে। সে অতি ধীরে উত্তর দিল, এখন একটু ভালো। রুমে যেতে পারবি? অরিত্রিকার মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে একা সিঁড়ি মারিয়ে হেঁটে যেতে পারবে না। ক্ষীণ দৃষ্টি ফেলল শারহানের পানে। শারহান তা দেখে বুঝল অরিত্রিকা একা যেতে পারবে না। সে বলল, 5 মিনিট ওয়েট কর, ইশরাকে ডেকে দিচ্ছি, তোকে নিয়ে যাবে। অরিত্রিকা দুর্বল চিত্তে বলে উঠল, ইশরা হয়তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে আমার খোঁজে নিচে চলে যেত। শারহানের মুখশ্রী গম্ভীর হলো। এভাবে তো সারা রাত এখানে বসে থাকা যায় না। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, তাহলে কি করার? চল আমি তোকে রুমে রেখে আসি। অরিত্রিকা ভাবল শারহানের কথা না শুনে উপায় নেই। সে সায় জানিয়ে বলল, ঠিক আছে। শারহান দাঁড়িয়ে অরিত্রিকার দিকে হাত বাড়িয়ে দিল। অরিত্রিকা না বুঝে শারহানের দিকে তাকালো। শারহান তা দেখে বলল, হাত ধরে উঠে দাঁড়া। অরিত্রিকা অস্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে শারহানের হাত ধরে উঠে দাঁড়ালো। শারহান তার আরেক হাতে প্যান্টের পকেটে ফোন পুরে অন্য পকেটে হতে রুমাল বের করলো। সে রাতে এসে আর ড্রেস চেঞ্জ করেনি, কারণ সময় হয়নি। এসে এমপি মহোদয়ের সাথে কথা বলেছিল। অরিত্রিকা শারহানের হাতে রুমাল দেখে ভাবল এটা আবার কি করবে। শারহান রুমাল দ্বারা অরিত্রিকার মুখের কালি ধীরে ধীরে মুছে দিতে লাগলো। অরিত্রিকা যেন থমকে গেল। স্তম্ভিত নয়নে সে শারহানের দিকে তাকালো। তার সব কিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। এটা সে কি দেখছে? শারহান তার নিজ হস্তে মুখমণ্ডল থাকা কালির আস্তরণ তুলে দিচ্ছে। শারহানের স্পর্শে অরিত্রিকা বিচলিত হলো। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। সে কিছুটা পিছিয়ে গেল। শারহান তখনই পুরুষালী মুঠো দ্বারা অরিত্রিকার হাত শক্ত করে ধরল। অরিত্রিকার কাছে সবকিছু অস্বাভাবিক লাগলেও শারহান স্বাভাবিক আছে। কালি মুছতে মুছতে শারহান গম্ভীর কণ্ঠে বলল, আর কোনোদিন এমন উদ্ভট সাজবি না, আর আমার সামনে এমন উদ্ভট পোশাকে আসবি না। কেমন পেতনির মতো দেখাচ্ছে তোকে। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখবি কেমন লাগছে। আমার জায়গায় যদি আফ্রিদি থাকতো তখন কেমন হতো? লজ্জায় দাঁড়াতে পারতি না তার সামনে। অরিত্রিকা অবুঝের ন্যায় চোখ পিটপিটিয়ে তাকালো। শারহান তা দেখে শ্বাস ফেলে বলল, বড় হচ্ছিস, সব কিছু বুঝতে শিখেছিস, ভদ্রভাবে চলাফেরা করবি। শারহান সুন্দরভাবে অরিত্রিকার মুখশ্রীর কালি মুছে দিল। হালকা হালকা কালি এখনো লেগে আছে মুখে। পানি দিয়ে মুখ না ধুলে উঠবে না। শারহান বলল, এই কালি কোথায় পেয়েছিস? অরিত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল, সাদাত কয়লা কিনে এনেছিল। শারহান তা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এদের দ্বারা সব সম্ভব। এসব উদ্ভট কাণ্ডের জন্য কেউ কয়লা কিনতে চায়? শারহান আর কথা না বাড়িয়ে বলল, চল। কোথায়? শারহান রুড়ো গলায় বলল, এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে? তাহলে থাক, আমি আমার রুমে চললাম। অরিত্রিকা করুণ স্বরে বলল, আমি একা যেতে পারবো না। তাহলে চল। অরিত্রিকার চোখে ঘুম নেই। সে শুধু এপাশ ওপাশ করছে। ঘুম আজ হয়তো চোখের পাতায় ধরা দিবে না।
তবুও চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। পাশে দুই কুম্ভকর্ণ ঘুমাচ্ছে আরামসে। এদিকে অরিত্রিকা বিরক্ত হয়ে গেছে, কখন ঘুম আসবে চোখে। চোখ বন্ধ অবস্থায় মনে পড়ল তখনকার কথা। শারহান তাকে হাত ধরে সাবধানে রুমের সামনে রেখে গিয়েছিল। রুমে আসতেই দেখল ইশরা আর ইফা আগেই ঘুমিয়ে গিয়েছে। অরিত্রিকা তৎক্ষণাৎ শারহানের বলা কথা মনে পড়ে গেল। সে দুর্বল চিত্তে হেঁটে গেল আয়নার সামনে। যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে এই অবস্থায় নিচে গিয়েছিল ভাবতেই নিচের মাথায় নিচে বাড়ি দিতে ইচ্ছে হলো। এই কারণেই শারহান তাকে ওসব বলছিল। টি শার্ট আর লুঙ্গিতে অদ্ভুত লাগলেও সে ওড়না নিতে ভুলে গিয়েছিল নিচে যাওয়ার সময়। এতটা গর্ধব কেন সে? অরিত্রিকা নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো আয়নার সামনে। দেখতে মোটেও খারাপ লাগছে না। টি শার্ট যথেষ্ট ঢিলে ঢালা আর সেও মোটা নয়, তবুও এভাবে কারোর সামনে যাওয়াটা খারাপ দেখায়। সে ভাবছে শারহানের সামনে তার মান সম্মান শেষ। লজ্জায় তো সামনেই যেতে পারবে না। তাকে নিশ্চয়ই শারহান ভাই বেয়াদব উপাধি দিয়েছে আজকে। এতেই হতাশায় ডুবে গেল সে। আর ভাবতে পারল না এতটা কেয়ারলেস কেন সে। সবসময় ভুলভাল কাজ তার দ্বারাই কেন হয়। অরিত্রিকা আর না ভেবে চোখ মেলে ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে শারহানের ফেসবুক আইডিতে ঢুকলো। শারহান ফেসবুকে বেশি অ্যাক্টিভেট নয়, তবে তার নামে একটা পেজ আছে। সেটার মনিটরিং করে আবির নামের ছেলেটি। বিভিন্ন রাজনৈতিক পোস্ট, ছবি, ভিডিও শেয়ার করে পেজে। তা নিয়ে অরিত্রিকার কোনো মাথা ব্যথা নেই। রাজনীতি করতে হলে কত কি করতে হয়। অরিত্রিকা ফোন স্ক্রল করতে করতে একটা ছবিতে তার দৃষ্টি আটকে গেল। ছবিটির মালিককে সুদর্শন লাগছে। সুঠাম দেহি, শরীরে কালো শার্ট যেন সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শ্যাম পুরুষকেও যে কালো শার্টে অতিরিক্ত মাত্রায় সুদর্শন লাগে তা হয়তো শারহানকে না দেখলে বিশ্বাস করতো না। ছবিটি পোস্ট করা হয়েছে 3 ঘন্টা আগে, তাই এত লাইক কমেন্ট। সে আগ্রহী হয়ে কমেন্ট বক্স দেখতে লাগলো কে কি কমেন্ট করেছে। কমেন্টগুলোর অর্ধেকের বেশি মেয়ে মানুষের পুতু পুতু মার্কা কমেন্ট। শারহানের ফ্রেন্ড লিস্টে মেয়ে খুব কম সংখ্যক রয়েছে। তারা শারহানের ফ্রেন্ড সার্কেলের সাথে যুক্ত। শারহানের প্রোফাইল লক না থাকায় সব মেয়ে মানুষ সামনে পড়েছে কমেন্টে। এসব দেখে অরিত্রিকা বিরক্ত হলো। অন্তঃক্ষণে কোথাও রাগ লাগলো। মেয়ে মানুষ ভদ্র নম্র হবে, কিন্তু এখানে পুরোই উল্টো। এসব আর দেখার ইচ্ছে হলো না অরিত্রিকার। সে ফোন রেখে দিল। ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছে। সে শব্দ নিস্তব্ধতায় যেন অধিক জোরে শোনা যাচ্ছে। সে অন্ধকারাচ্ছন্ন রুমের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। নিদ্রারত শারহান সোফায় বসে আছে, আরশাদ সাহেবের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করছে। শারহান তার বাবার কথা শুনে বোঝার চেষ্টা করছে। সাদাত ঘুমো ঘুমো চোখে শারহানের পাশে বসলো। তার এখনো ঘুম পরিপূর্ণ হয়নি। কাল প্রায় 1টার সময় ঘুমিয়েছে, আর এখন সকাল 9টা বাজে। তবুও ঘুমের রেশ যেন কাটছে না। তানিয়া বেগম ছোট ছেলেকে ডেকে তুলেছেন। আরশাদ সাহেব কথা থামিয়ে সাদাতকে বললেন, বাবা, তোমার তো এখনো ঘুম কাটেনি, যাও আবার ঘুমিয়ে পড়ো। সাদাত বুঝল তার বাবা ঘুমের জন্য ব্যগ্র করেছেন তাকে। সে কথা গায়ে মাখল না, উল্টো হেসে বলল, আজ ঘুমাতে ভালো লাগছিল না, তাই আগে উঠে পড়েছি। কাল থেকে ভাবছি 12টা পর্যন্ত ঘুমাবো। আরশাদ সাহেব বুঝলেন ছেলেটা বড্ড বদমাইশ হয়েছে। তিনি আর এসব নিয়ে কিছু বললেন না। শারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে কি করেছিস বাবাকে বলবো? সাদাত ভাইয়ের কথা শুনে ঠোক গিলে আমতা আমতা করে বলল, আরে রাতে তো আমি ঘুমিয়েছিলাম, তুমি কিসের কথা বলছো? শারহান ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারছিস না? না তো। সাথী বেগম রান্নাঘরের সামনে সকালে আইসক্রিম পড়ে থাকতে দেখেছেন। পুরো মেঝে আইসক্রিম গলা পানিতে ছেয়েছিল। তিনি ড্রয়িং রুমে এসে সাদাতকে জিজ্ঞাসা করলেন, সাদাত, তুই কেন বিড়ালকে দেখেছিস আমাদের বাড়িতে আশেপাশে ঘুরতে? সাদাত বলল, না তো, কেন, কিছু হয়েছে? সাথী বেগম মুখ গম্ভীর করে বললেন, আর বলিস না, রাতে মনে হয় কোনো বিড়াল এসেছিল বুঝলি, এক বাটি আইসক্রিম খেয়ে ফেলেছে মেঝেতে, কিন্তু বিড়ালটাকে তো খুঁজে পেলাম না। বিড়াল আসলো কোথা থেকে?
কোনোদিন তো বাড়ির আশেপাশেও দেখলাম না। শারহান এতক্ষণে বুঝল বিড়াল খোঁজার কারণটা। ভাবতেই সে মৃদু হাসল। অরিত্রিকা সাথী বেগমের চিন্তিত মুখ দেখে এগিয়ে এসে বলল, মা কিছু হয়েছে? সাদাত তখনই বলে উঠল, চাচি বিড়াল খুঁজছে। অরিত্রিকা না বুঝে বলল, বিড়াল কি হয়েছে? সাথী বেগম বলল, আইসক্রিম ফেলে দিয়েছে। অরিত্রিকা বুঝল আসল গন্ডগোল কোথায়। সে কি করে বলবে বিড়াল খুঁজে লাভ নেই, ওটা আমি করেছি। শারহান অরিত্রিকার দিকে তাকিয়ে হাসির রেখা টেনে সাথী বেগমকে বলল, চাচি, আমি রাতে বিড়াল দেখেছি। বিড়ালটা খাবার চুরি করতে এসেছিল। আইসক্রিম খাবে এমন সময় আমি দেখে ফেলি। আমায় দেখে বিড়ালটি ভয়ে পালিয়ে যায়। তারপর আর কি, বিড়াল আইসক্রিম ফেলে দিয়ে দৌড় দিল। তুমি বিশ্বাস করবে না, বিড়ালটা কিন্তু অনেক বড় ছিল। শারহানের কথা শুনে অরিত্রিকা আশ্চর্য হলো। এক নিমেষে কি করে মিথ্যা বলে দিল, আর শেষে কিনা তাকে বিড়াল বানিয়ে দিল। অসহ্য। সাথী বেগম একটু রাগ দেখিয়ে বললেন, কি সাহস ওই বজ্জাত বিড়ালের! সুযোগ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মায়ের মুখে নিজের নামে এসব শুনে সে কটমট দৃষ্টিতে শারহানের দিকে তাকালো। মা, তুমি কি অবুঝ হয়ে গেছো? বিড়ালের কি হাত আছে? বিড়াল কিভাবে ফ্রিজ থেকে আইসক্রিম বের করবে? অরিত্রিকা বিরক্তি প্রকাশ করে বলল। সাথী বেগমের এবার হুঁশ ফিরল মেয়ের কথায়। এটা তো ভেবেই দেখেননি তিনি। এতক্ষণ অযথা বিড়াল খুঁজছিলেন। সাথী বেগম বোকামি বুঝতে পেরে বললেন, আসলেই তো, এটা ভেবে দেখিনি। অরিত্রিকা একবার শারহানের দিকে তাকিয়ে সাথী বেগমকে বললেন, তোমায় যে যা বলবে তাই বিশ্বাস করবে? আরশাদ সাহেব বললেন, যা হয়েছে তা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের মধ্যে হয়তো কারো থেকে ঘটনাটা ঘটেছে। সাথী বেগম নিজের বোকামোতে নিজেই লজ্জা পেয়েছেন, তাই তাড়া দিয়ে বললেন, এসব ভেবে আর কাজ নেই, আমি আমার বাকি কাজ করি, আমি গেলাম। সাথী বেগম চলে যেতে অরিত্রিকা শারহানের দিকে গিলে খাওয়া দৃষ্টিতে তাকালো। সবসময় সুযোগ বুঝে তাকে অপমান করে। শারহান তার বাবার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় খেয়াল করেনি। সাদাত শারহানের দিকে অরিত্রিকার তাকিয়ে থাকতে দেখে বলল, এমন পিছানির মতো তাকিয়ে আছিস কেন ভাইয়ের দিকে? সাদাতের কথা শুনে শারহান কথা থামিয়ে দিয়ে অরিত্রিকার দিকে নিবিড় দৃষ্টি ফেলল। আরশাদ সাহেবও তখনই অরিত্রিকার দিকে তাকালেন। অরিত্রিকা দৃষ্টি নিচু করল। মুখশ্রী থমথমে। এই সাদাতটা বড্ড অসভ্য। এইভাবে সকলের সম্মুখে বলার কোনো মানে হয়? আরশাদ সাহেব চোখে থাকা চশমা ঠেলে বলল, কিছু বলবে আম্মা? অরিত্রিকা এমন আদরে ডাক শুনে থমথমে ভাব কাটিয়ে হেসে ফেলল। আরশাদ সাহেব অরিত্রিকাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন। সাদাত শারহানের জন্য কোনো কিছু কিনলে অরিত্রিকার জন্য বরাদ্দ থাকে। ছোট থেকে বড় বাবা আর বড় মার আদর পেয়ে বড় হয়েছে। অরিত্রিকা আরশাদ সাহেবকে হেসেই বলল, তেমন কিছু না বড় বাবা। আরশাদ সাহেব বললেন, ও আচ্ছা, তোমার গ্যাংয়ের আরও 2 জন সদস্য কই? সকাল থেকে তো তাদের কোনো দেখাই পেলাম না। অরিত্রিকা বলল, ওরা তো ছাদে, আমিও ছাদে ছিলাম, সাদাতকে ডাকতে এসেছিলাম। আরশাদ সাহেব বললেন, ওদের ডেকে নিয়ে আসো, সকলের খাবার খাবো সকলে একসাথে বসে। ঠিক আছে। অরিত্রিকা আরশাদ সাহেবের সাথে কথা বলে ছাদে ইফা আর ইশরাকে রাখতে গেল। আরশাদ সাহেব শারহানের উদ্দেশ্যে বললেন, রাজনীতির পাশাপাশি আমাদের অফিসের কর্মকাণ্ডে একটু মনোযোগী হও। শারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, ইলেকশন হয়ে যাক, তারপর থেকে অফিসেও সময় দেব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ওকে। আরশাদ সাহেব বাগানে হাঁটতে চলে গেলেন। প্রতিদিন ভোরে হাঁটাহাঁটি করলেও আজ ভোরে হাঁটাহাঁটি করা হয়নি। শারহান নিজের ফোন বের করে আবিরকে টেক্সট পাঠালো। এমপি মহোদয়ের সাথে মিটিং আছে 11টায়। আবিরের রিপ্লাই আসলো তখনই। পৌঁছে যাব। শারহান ফেসবুক ওপেন করলো। ফোন স্ক্রোল করতে করতে একটা পোস্ট তার চোখে পড়লো, যেখানে নয়ন তালুকদার ভদ্রবেশী নেতার ন্যায় মানুষেরকে খাবার, কর্মসংস্থান, বাড়ি দেওয়ার প্রতিশ্রুতির ভাষণ দিচ্ছেন। আমজনতার ভিড় জমিয়েছে ভাষণ শোনার জন্য। তাহলে নয়ন তালুকদার সাধারণ মানুষদের ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। ভাবতে শারহানের ওষ্ঠ জুড়ে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল।
মানুষ কতটা নিকৃষ্ট হলে সাধারণ মানুষকে এইভাবে মিথ্যে প্ররোচনায় ফেলে। গরিব দুঃখীদের ভরসা দিয়ে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানবতার ফেরওয়ালা সেজেছে অল্প দিনের জন্য। নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে সাধারণ মানুষকে ভুলে যাবে। নয়ন তালুকদার একজন মুখোশধারী মানুষ। শুধু কাছের কিছু সংখ্যক মানুষ জানে নয়ন তালুকদারের আসল চেহারা। সাদাত শারহানের ফোন থেকে ভেসে আসা নয়ন তালুকদারের ভাষণ শুনে শারহানকে বলল, ভাই এটা তোমাদের দলের বিরুদ্ধে লড়বে, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না। শারহান ফোন স্ক্রিনে চোখ রেখেই বলল, এটাই সেই নয়ন তালুকদার, নিশাদের মামা। সাদাত উকি দিয়ে ফোনে নয়ন তালুকদারকে দেখে বলল, এই মোটকু নয়ন তো খুব খারাপ। টাকলোর ভাগ্নের সাহস আছে বলতে হবে, না হলে কেউ শত্রুর বাড়ির বিয়ে করাতে চায়। আমার তো ওই নিঃস্বাদকে একদম পছন্দ ছিল না, চাচার জন্য কিছু বলতে পারিনি। শারহান ফোন স্ক্রল করা বন্ধ করে ফোন পকেটে রেখে দিল। তারপর সাদাতকে উল্টে প্রশ্ন করল, ভার্সিটির ক্লাস কেন মিস দিচ্ছিস? কিছুদিন পর ইনকোর্স তোর, পড়াশোনা বাদ দিয়ে দে। এমনিও পড়াশোনার প্রতি মন কোথায়? সব মন তো গার্লফ্রেন্ডদের কাছে পড়ে থাকে। গার্লফ্রেন্ডের কথা শুনেই সাদাত কেসে উঠল। শারহানের কাছে কোনো কথাই গোপন থাকে না, কিভাবে যেন সে জেনে যায়। সাদাতের মনে হয় তার পেছনে গুপ্তচর লাগিয়ে রাখা হয়েছে। সে সারাদিন যা করে সব এসে তার ভাইকে বলে দেয়। সাদাত ধরা পড়া চোরের ন্যায় বলল, এসব কি বলছো তুমি? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। ছোট ভাইয়ের মনোভাব বুঝে শারহান ঠোঁট বাঁকিয়ে হাসল। হেসেই বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই ব্রো, এসব ছেড়ে পড়াশোনা কর। এমনিতে ওদের সাথে বিয়ে হবে না, ওগুলো শুধুই টাইম পাস ছাড়া আর কিছুই না। আমার মনে হয় তুই অন্যের বউকে পাহারা দিচ্ছিস বিনা স্যালারিতে। কাজটা মন্দ নয়, ক্যারি অন। এটা করতে চাইলে করতে পারিস, পরে কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবি না। সাদাত শারহানের কথা শুনে আর কিছুই বলল না। শারহানের করা অপমান শুনেও শুনল না। তার ভাই থাকতে আর কোনো শত্রুর দরকার পড়বে না। তার মানে এবারের গার্লফ্রেন্ডও গেল। এর আগেও 2টা গার্লফ্রেন্ড ভেঙেছে, নিশ্চয়ই তার ভাইয়ের কারসাজি। এবারেরটাও গেল। ভাবতেই মন খারাপ হলো সাদাতের। মিতা বেগম শারহান আর সাদাতকে সোফায় বসে থাকতে এগিয়ে আসলেন তাদের দিকে। শারহানের সাথে এসে পর্যন্ত তেমন দেখা হয়নি। আফ্রিদিও তার মায়ের আগে এসে সোফায় বসে পড়ল। মিতা বেগমও ছেলের পাশে বসে পড়লেন। শারহান মিতা বেগমকে দেখে ভদ্রতা সূচকভাবে বললেন, আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে তো দেখাই হয় না, রাজনীতি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছো বোঝা যাচ্ছে। সামনে ইলেকশন, এসব নিয়ে একটু বিজি আছি। আঙ্কেল আসলেন না কেন? আর বলো না, তোমার আঙ্কেল ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত, তাই আমাদের সাথে আসতে পারেনি। শারহান আর কি কথা বলবে বুঝে উঠতে পারল না। সে ছোট্ট করে বলল, ও। সাদাত আর আফ্রিদি দুজন নীরব দর্শক হয়ে শারহান আর মিতা বেগমের কথা শুনছে। মিতা বেগমের শারহানের সাথে কথা বলে মনে হলো ছেলেটা গম্ভীর হলেও ভদ্র, আচার আচরণ সুন্দর, সাবলীল আছে। ইফা নিচে এসে তার মাকে শারহানের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। অরিত্রিকা তিশার সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ইশরা অরিত্রিকার পিছু পিছু আসছে। মিতা বেগম শারহানকে বললেন, রাজনীতির পেছনে একটু কম ছুটি দিয়ে বিয়ে শাদি করে নাও, সংসারটাও তো করতে হবে, বয়স তো কম হলো না। অরিত্রিকা তার মামির কথা শুনে ফোনে কথা বলা বন্ধ করে দিল। সে কল কেটে খানিকটা এগিয়ে আসলো। ইশরা অরিত্রিকার পিছে গিয়ে দাঁড়ালো। ইফা তো উৎফুল্ল হয়ে বসে আছে শারহানের উত্তর শোনার জন্য। শারহান সোফায় শরীর এলিয়ে পায়ের ওপর পা তুলে বসলো। তার মুখশ্রী গম্ভীর। শারহান গাম্ভীর্যতা বজায় রেখে বলল, রাজনীতিতে নিজের স্থান করছি, বিয়ে নিয়ে এখনো ভাবিনি, তবে ইলেকশনের পরে বিয়ে নিয়ে ভেবে দেখব। মিতা বেগম শারহানের উত্তর শুনে বললেন, কোনো মেয়ে পছন্দ করেছো? না মানে এখনকার ছেলেমেয়েরা তো নিজেদের পছন্দ বিয়ে করে। শারহানের এসব ব্যক্তিগত কথা বলার ইচ্ছে নেই। এসব নিয়ে সে কাউকে কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও ভদ্রতার খাতিরে বসে আছে। সামনে থেকে চলে যাওয়াটা বেমানান দেখায়। উত্তরটা ইচ্ছে না থাকা সত্ত্বেও দিতে হবে।
সে কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কেউ নেই। মিতা বেগম খুশি হয়ে বললেন, বাহ, খুব ভালো তো। এখনকার দিনে এমন ছেলে পাওয়া দুষ্কর। ইফাত ও শারহানের বলা না সূচক উত্তর শুনে ভীষণ খুশি হয়েছে। তবে একটু সন্দেহ হচ্ছে, আসলেই কি কেউ নেই? অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে দাঁড়িয়ে আছে। সে জানতো শারহান এমন উত্তরই দিবে। আফ্রিদি মায়ের কথা শুনে হাই হুতাশ করে বলল, মা, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? আমারও তো বিয়ের বয়স হয়েছে, আর কতকাল সিঙ্গেল হয়ে ঘুরবো? বিয়েটা দিয়ে দাও তোমার ছেলের বৌমা নিয়ে এখনই। মিতা বেগম মেয়েকে রাগ দেখিয়ে ছেলের কাঁধে চাপড় দিয়ে বললেন, কোনো ছেলেকে দেখেছিস বিয়ের জন্য লাফায়? কানাডা গিয়ে নির্লজ্জ হয়েছিস দেখছি। ছোট বড় না মেনে বিয়ের কথা বলে দিলি। আমি তো সত্যি বললাম, বিয়েটা দিয়ে দাও। অসভ্য ছেলে একটা। অরিত্রিকা, সাদাত, ইফা, ইশরা আফ্রিদির কথা শুনে হেসে উঠল। শারহানের মুখে কোনো হাসি নেই। সে মিতা বেগমকে বলল, আন্টি, আমার জরুরি কাজ আছে, উঠতে হবে। মিতা বেগম শারহানকে বলল, ঠিক আছে বাবা, যাও। শারহান নিজের হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। বেশি সময় নেই, এখনই যেতে হবে। সে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে গ্যারেজের দিকে গেল। চৌধুরী বাড়িতে ছোটোখাটো যেন ঈদ লেগেছে। অরিন মামি এসেছে জেনে চলে তাড়াহুড়া করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে এসেছে। অরিনের হাজবেন্ড অফিসে যাওয়ার আগে চৌধুরী বাড়িতে রেখে গেছে। পরন্ত বিকেলে সবাই ছাদে আড্ডার আসর বসিয়েছে। এখানে সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত আরশাদ সাহেব, আজমল সাহেব, আফ্রিদি আর শারহান। বিবাহিত নারীরা সংসারের বিভিন্ন কথা নিয়ে মজে আছে। তাদের থেকে কিছুটা দূরত্ব রেখে অরিত্রিকা, সাদাত, ইশরা আর ইফা বসে আছে। তাদের গল্পের টপিক আলাদা। অরিত্রিকা কাল রাতের আইসক্রিমের কাহিনী সবাইকে বলেছে, আর খোলাখুলি সব কিছু বলেনি। সে যে কেন অসুস্থ হয়ে পড়েছিল এটাও চেপে গেছে। সব কথা না বলাই শ্রেয়। ইশরা, সাদাত জানলে উঠতে বসতে রাগাবে। সবাই নিজেদের কথা বলার মধ্যে মশগুল থাকলেও ইফা চুপচাপ বসে কিছু একটা ভাবছে। সাদাত, ইশরা আর অরিত্রিকাকে বলল, ভার্সিটি অ্যাডমিশন তো 1 সপ্তাহ পর থেকে শুরু হয়ে যাবে। পড়াশোনা শুরু করো, না হলে দেখা যাবে চাচা তোদের দুটোকে একসাথে বাড়িছাড়া করবে। ইশরা চমকে উঠে বলল, কি বলিস? আমি তো তোদের বাড়িতে এসে ঘুরে ফিরে বেড়াচ্ছি, সামনে অ্যাডমিশন ভুলেই গেছি। আমি কাল বাড়ি চলে যাব তাহলে। অরিত্রিকা বিতৃষ্ণা নিয়ে বলল, আর ভালো লাগে না, আবার অ্যাডমিশন, আবার পড়াশোনা, গাদা গাদা বই পড়তে হবে। সাদাত অরিত্রিকার কথা শুনে বলল, এবার চান্স পেতেই হবে, না হলে চাচাকে তো চিনিস, যে রাগ। রে, এবার চান্স পেতেই হবে যে কোনো ভার্সিটিতে। তবে এই শহর ছেড়ে যেতে ইচ্ছে হয় না। রাজশাহীতেই চান্স পেলে খুব ভালো হতো। ভালো করে পড়, তাহলে রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে যাবি। আমাদের রেকর্ড হয়ে থাকবে চৌধুরী বাড়ির সকল ছেলে মেয়ে রাজশাহী ভার্সিটির স্টুডেন্ট ছিল। আসলে তানিয়া বেগম আর মিতা বেগমের দুজনের কথা চলছে। অরিত্রিকা সেদিকে মনোযোগী হবে না স্থির করেও মনোযোগী হলো, কারণ শারহানের বিয়ে নিয়ে আবারও কথা তুলেছে মিতা বেগম। অরিত্রিকার মনে মনে খুব বিরক্ত হলো। শারহান ভাইয়ের বিয়ে নিয়ে এত লাফালাফি কেন করছে সে বুঝে উঠতে পারছে না। তার উপর সকলে সাই জানাচ্ছে। ইশরা বসে থেকে সবকিছুই শুনতে পাচ্ছে। সে অরিত্রিকাকে ধীরে ধীরে বলল, বোন, এটা তোর মামি নাকি কোনো ঘটক? সারান ভাইয়ের বিয়ের পেছনে লাগছে। এমন ভাব করতেছে মনে হচ্ছে যে মেয়ে পাবে তার সাথেই সারান ভাইয়ের বিয়ে দিয়ে দেব। আমার ভয় করতেছে রে, এখন যেন আমার আর তোর বিয়েটাও না দিয়ে দেয়। সাবধানে থাকিস বোন। অরিত্রিকা বিরক্তির মাত্রা বাড়ালো। সে ইশরার কথায় কোনো উত্তর দিল না। ভাবি, আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দরী, ভদ্র, নর্ম। প্রথম দিনে দেখে ভালো লেগেছিল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। তানিয়া বেগমের সংকোচজনিত কণ্ঠস্বর অরিত্রিকা সহ বাকি তিনজনের কানে পৌঁছালো। মুহূর্তে কান সজাগ হলো তাদের। তানিয়া বেগম কি বলতে চাইছেন তা জানার জন্য তানিয়া বেগমের দিকে তাকালো সকলে। মিতা বেগম তানিয়া বেগমের কথা শুনে বললেন, আরে বলুন, আমরা নিজেরাই তো, কিছু মনে করব না। তানিয়া বেগম সংকোচ ভুলে গেলেন। তিনি বলে উঠলেন, আমি আপনার মেয়ে ইফাকে সারহানের বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। তানিয়া বেগমের এই বাক্য যেন বজ্রের ন্যায় মনে হলো অরিত্রিকার।
বক্ষস্থল ধক করে উঠল তৎক্ষণাৎ। সে এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। বৃষ্টি স্নাত সন্ধ্যা, মেঘাচ্ছন্ন আকাশ, দমকা হাওয়ায় শহুরে পরিবেশ আজ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। ভ্যাপসা পড়া গরম থেকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে অনেক আগেই। শহুরে মানুষগুলো ব্যস্ততা কমিয়ে বাড়ির দিকে ছুটছে। আকাশে মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ আর বজ্র রোশনির দেখা মিলছে।